আমি আমার জীবনে একটা জিনিস শিখছি যে তাড়াতাড়ি যদি বলতে না পারি তাহলে আনপপুলার হয়ে লাভ নাই। হ্যাঁ, সো পার্টিকুলারলি গিভেন দ্য যেহেতু খুব ছাত্র হিসেবেও এখানে তো যেহেতু শিক্ষক আছেন, ওনার একটা ভালো আছে। আমি সবসময় ভয়ে থাকি যে যেহেতু শিক্ষক মানুষ না, যে কে আবার ডিম ছুঁড়ে মারে, সো বক্তা হিসেবে ওইটা চিন্তা করতে হয় না। মাই পয়েন্ট ইজ হলো যে রাদার দেন গোয়িং ইন টু একেবারে ওয়ান বাই ওয়ান দ্য ইস্যুসগুলো, আই থিঙ্ক দিজ ইস্যুস আর পার্টিনেন্ট ইস্যুস। হ্যাঁ, বাংলাদেশে আমাদেরকে অনেকে বলেন যে আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি সিপিডিতে, তো বাজেট অ্যানালাইসিসে তো অনেক দিনের অভিজ্ঞতা এবং আমিও অনেক দিন ধরে যেহেতু করছি এইটা, তো এইটা আমাদের সুনাম বদনাম দুইটাই আছে যে আমরা বাজেট নিয়ে অনেকে বলেন যে অতি উত্তেজিত। হ্যাঁ, এত উত্তেজনার কিছু নাই। আর অনেকে বলেন যে এটা খুব ভালো অ্যানালাইসিস করি আমরা, সেইটা একটা বড়ই আছে। তো হোয়াট এভার ইট ইজ, আমি আমার প্রায় 2 দশকের যে বাজেট দেখার অভিজ্ঞতা, এইবারের বাজেটটাকে আমি ভিন্নভাবে দেখতে চেয়েছি, কারণ কতগুলো রেটরিক আছে এই বাজেটের, বাংলাদেশের বাজেটের কতগুলো রেটরিক আছে। আমি যখন ছোট ছিলাম, যখন এই প্রফেশনে আসি নাই, তখন দেখতাম যে তখনও এই সংসদ গণতন্ত্র কিছুটা ছিল। তো সেই সময়ে বাজেট দেওয়া হলে একটা মিছিল বের হইতো এটা নিয়ে, দিস ইজ আ ফেমাস আমাদের না, এটা একটা গল্পের মতন আর কি। এবং এইটাই সবাই বলতো যে বাজেটের আলোচনায় বিরোধী দল মিছিল করবে, গরিব মারা বাজেট, অ্যান্ড সরকারি দল করলে। হ্যাঁ, আর তখন আবার যেহেতু গণতন্ত্র ছিল, মোটামুটি একটা ইলেকশন হইলে টলে চেঞ্জ হইতো, তো দুই সাইডই আমরা দেখেছি যে রাস্তায় এবং সংসদে দুই সাইডে থাকে আর কি। হ্যাঁ, তো ওইটাই একটা ছিল, ব্যানার আগেই তৈরি হয়ে যেত আর কি বাজেট। তখন বাজেট একটু সিক্রেটিভও ছিল। সিক্রেটিভ ইন আ সেন্স হলো, সিক্রেটিভও ছিল, যে সিক্রেটিভ হলো যে আগে কিছু জানা যেত না। এটা বেশ একটা উত্তেজনার মতো ব্যাপার ছিল যে বাজেট দেখা যায়। এখন ব্যাপারটা অত না, কারণ হলো আমরা আগের দিনই স্পিচ বাইর হয়ে গেছে। আগের দিন স্পিচ বেরোনোর থেকে আমি বলি যে প্রায় ধরেন মাসখানেক আগে আমরা মোটামুটি কাঠামো উই নিউ আর কি। হ্যাঁ, পেপার পত্রিকা যেভাবে কাভার করে, সরকারও এখন অত হাইড অ্যান্ড সিক করে না। তা আগে ট্যাক্স ইস্যু তো খুবই সিক্রেটিভ ছিল, ওই যে আমরা খুবই দেখবেন এখনও অনেকে ওই পুরনো সাংবাদিকরা এখনও লেখার চেষ্টা করেন যে অর্থমন্ত্রীর বাজেটের ভিতরে একটা বিরাট রহস্য লুকায় আছে, ওইটা নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওটা আপনারা যারা ইয়াঙ্গার জেনারেশন বেশি, তো আমি আপনাদেরকে কিছুটা বলছি, এইটাও এখন ম্যাটার করে না। উই কাইন্ড অফ আমরা 80-90% মেজার্স আমরা গত 2 মাস ধরে তো আলোচনার ভিতরে আছে আর কি। না, বাজেট পেশ হওয়ার 1-1.5 মাস আগে থেকেই আপনি এগুলো বিভিন্ন আলোচনার ভিতরে আছে। সো আমরা এগুলো জানি। সো কি একটা আসছে। সো 3টা বড় রেটরিক যেটা আছে, আমি মনে করি যে বাজেটকে এইভাবে দেখার এইবার আমি দেখতে চাই নাই, কারণ এইবার একটা নতুন গভর্নমেন্ট আসছে উইথ এ ডিফারেন্ট, ওনার একটা ফ্রেশ স্টার্ট করার জন্য। সো একটা হলো যে বাজেট অনেক বড়, হুইচ ইজ নট ট্রু। আমরা জানি যে বাংলাদেশ সবচাইতে কম মানে পাবলিক এক্সপেন্ডিচার করা দেশগুলোর একটা। বাজেট ইমপ্লিমেন্টেশন ইজ এ চ্যালেঞ্জ, হুইচ ইজ অলওয়েজ ট্রু। ইট ইজ মোরাললেস আলোচনার বিষয় না। এইবার আমি দেখলাম যে অনেক আলোচনার ভিতর থেকেই, বিশেষ করে সংবাদপত্রের দিকে তাকাইলে আপনি ওই মেসেজটাই নিয়ে যাবেন, কারণ এত আলোচনা হয়, সামারি কী করবে, জার্নালিস্ট কমিউনিটি উইল কাম, যে ইমপ্লিমেন্টেশন ইজ এ চ্যালেঞ্জ। আর 3 নাম্বার এটা হলো যে দেয়ার উইল বি এ ক্লেম যে বিজনেস ফ্রেন্ডলি বাজেট হয়েছে, একটা ব্যবসা বান্ধব বাজেট। এটাও আমরা রিসেন্ট, এটা গত 10 বছরের আপনি যদি খুঁজেন সবসময় পাবেন যিনি বাজেট দিচ্ছেন তারা পক্ষের জন্য বলতেছেন ব্যবসা বান্ধব বাজেট, আর যারা বিপক্ষে তারা বলবেন যে এটা গরিব বান্ধব, মানে গরিব মারা বাজেট। সো মাই পয়েন্ট অফ ডিপার্চার হলো যে দুইটা জিনিসকে আমরা আগে অ্যাকনলেজ করতে হবে বাজেট দেখার আগে, অ্যান্ড দিস ইজ এ রিয়ালিটি। এইটা আমাদের এই রুমের ভিতরে যে কাউকে যদি আপনি বসাই দিতেন উইথ ফুল অথরিটি টু প্রিপেয়ার দ্য বাজেট, সেইটা হলো যে যেই প্রেমিসে বাজেট তৈরি করা হয়েছে। অ্যান্ড আমি মনে করি যে কোনো অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর দায়িত্বে এখন যিনি আছেন, তিনি পলিটিক্যাল মানুষ, রাজনৈতিক নেতা, উনি ব্যবসার সাথে জড়িত, সেই অর্থে ব্যবসার আছেন। কিন্তু অনেক টেকনোক্র্যাট মিনিস্টার আমি দেখেছি, কিন্তু দে উইল নট অ্যাভয়েড দ্য সার্কামস্টান্স। 3টা সার্কামস্টান্সের আমি মনে করি যে আপনি যদি চ্যালেঞ্জ দেখেন, এটা হলোই একটা হলো অর্থনীতির অবস্থা ভালো না, এবং বেশ অনেক দিন ধরে ভালো না। এটার কারণ কি, এগুলোর ভিতরে আমি যাওয়া যাই। সো নাম্বার 1 হলো আমার ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ইম্পর্ট্যান্ট, ওনাকে এটা রিস্টোর করতে হবে।
এইটা উনি অ্যাভয়েড করার মতন এখন আর কোনো পরিস্থিতি নাই। 2 হলো ওনাকে রিভাইটালাইজ করতে হবে ইকোনমি। সো প্রাইভেট ইনভেস্টমেন্ট ইজ আর স্লোয়েস্ট গ্রোথের কথা আমরা বলছি। এমপ্লয়মেন্টের ডেটা এখন নাই, 24 সালে দেখছি যে কমে গেছে 21 লাখের মতন জবস। তার আগে যে অনেক ডেটা ছিল তাও না, বাট সো উই আন্ডারস্ট্যান্ড যে এমপ্লয়মেন্ট সিচুয়েশন ইজ ব্যাড, এটা রিস্টোর করতে হবে। সো রিভাইটালাইজেশন উইল বি অ্যান ইম্পর্টেন্ট। থার্ড হলো এতদিন পর একটা গণতান্ত্রিক সরকার আসছে, উনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে আসছেন, তো যদি না করতেন তাহলেও তো সমালোচনা হইতো যে কথা কতগুলো বইলে ভোট নিয়ে গেছে, এখন আর কোনো খবর নাই। সো দে হ্যাভ টু মেক আ মার্ক যে এই প্রতিশ্রুতিগুলো তারা ডেলিভার করবেন, দে হ্যাভ টু স্টার্ট ইমপ্লিমেন্টিং দ্যাট। এই তিনটা রিয়ালিটির বাইরে, অ্যান ইকোনমিক রিয়ালিটি, পলিটিক্যাল রিয়ালিটি, এইটার ভেতরে ওনাকে বাজেট করতে হয়েছে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দ্য সেকেন্ড থিং ইজ বাজেট ইন মেনি ওয়েজ ইনক্রিমেন্টাল বাজেট। এক বছরে আপনি ইট ইজ ইম্পসিবল টু চেঞ্জ এভরিথিং, বিকজ আপনি যদি মনে করেন যে বাজেটের একটা, আমি প্রথমে এক্সপেন্ডিচার কাঠামোর ক্ষেত্রে বলতেছি, আমি একটু আনপপুলার ওয়েতে আমি আলোচনা করতেছি, সেটা হলো যে আপনার কিছু খরচ তো গিভেন না, এখন তো আপনি যেই লোকগুলো সরকারে আছে তো বের করে দিতে পারবেন না। সো আপনাকে এই জনকাঠামোর ভিতরে ইনক্রিমেন্টালি একটুখানি চেঞ্জ করতে পারেন, তো আপনাকে বেতন দিতে হবে, আপনার যে আগে ঋণ করছেন ওটা তুমি বাদ দিয়ে দিতে পারবেন না, তো সুদ পরিশোধ করতে হবে। তো এইগুলোর দিয়ে টিয়ে আর ওই যে সরকারি টালাইলে পরে আর ইয়ে যেগুলো গুডস অ্যান্ড সার্ভিসেস আমি বলি সরকার কিনতে হয়, হ্যাঁ, বিদ্যুৎ বিল থেকে কাগজপত্র পর্যন্ত, এরপরে বাজেট ইনক্রিমেন্টালি আর করার কি আছে? ডেভেলপমেন্ট বাজেট তো এমনিও ছোটো আমাদের রিলেটিভলি, তো বাট জেনারেলি আমি যদি আপনি বলি ডেভেলপমেন্ট বাজেটে কী করেন, আমি একটা প্রি বাজেটে আমি একটা আলোচনা করছি, দ্য এডিপি ব্যাগেজ। যেই এডিপি অলরেডি আছে, প্রায় প্রকল্প হলো ওনার অলমোস্ট এবার 1000-এর বেশি প্রকল্প হয়েছে, 1300 প্রকল্প রিভাইজ এডিপিতে ছিল ওনার, হ্যাঁ, দিস ইজ দিয়ে উনি শুরু করছেন। 103 প্রকল্পের মতন বোধহয় ওনারা মানে ক্লোজ করতে পারছেন, সব আবার শেষও হয় নাই, উনি ক্লোজ করছেন, কিছু স্ক্রুটিনি চলছে। এটা তো বন্ধ করে দিয়ে উনি নতুন করে ওনার ইচ্ছা মতো দিয়ে পারবেন না। সো বাজেট যেইটা আসলে ওনার কন্ট্রোল আছে, এইটা ইজ ইনক্রিমেন্টাল। সো উই হ্যাভ টু লুক ইন টু দ্যাট ইনক্রিমেন্টাল পার্ট অফ ইট, যদি আমি তার ইন্টেনশন দেখতে চাই, বাকিটা ওনার হাত পা বাঁধা আর কি, হ্যাঁ। আর সেকেন্ড যেটা আছে যে ট্যাক্সও ইনক্রিমেন্টাল, এটা হলো আমি এখন ইসেতে যাচ্ছি, ট্যাক্সও ইনক্রিমেন্টাল। উনি যতগুলো ট্যাক্স মেজার নিছেন তার বাইরে আরও 1000টা ট্যাক্সের রেটস আছে না, তো সেইগুলোর ভেতরেও কিন্তু ওনার ইনক্রিমেন্টাল, ওইটার ভিতরে উনি ড্রাস্টিক চেঞ্জ খুব কম করতে পারছেন বিকজ অফ দ্য আদার রিয়ালিটি। সো দিস ইজ অলসো অ্যাপ্রিসিয়েবল। সো ওনাকে ওইটার ভিতর দিয়ে কিন্তু আগাইতে হবে। আমরা যে কারণে বাজেট অ্যানালাইসিসে বলছিলাম যে ইট ইজ নট এই বছরের বাজেটের থেকে দ্য সাকসেস অফ দ্য গভর্নমেন্ট আমরা মেজার করবো হলো ওনার 5th বাজেটে উনি কী করতে পারল, কারণ আজকে যেই পরিবর্তনের শুরু উনি করতে পারবেন ওইটা শেষ করতে পারছেন কি না। সো আমি ছাপ একটা দেখি যে ওনাদের একটা তৈরির ছাপ আছে, এবং বাজেটে আমি জাস্ট বলার জন্য 3টে, ইটস অলসো এ লিগাল ডকুমেন্ট। সো আই এম হ্যাপি টু সি ব্যারিস্টার শিশির মনে হয়েছে উনি আছেন এখানে, তো ইটস এ লিগাল ডকুমেন্ট, আপনি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। সেটা হলো যে 3টা বিল দে হ্যাভ টু পাস। একটা হলো সাপ্লিমেন্টারি বাজেট। আই থিঙ্ক দ্য সাপ্লিমেন্টারি বাজেটে এই বছরের সংশোধিত বাজেটটা ওয়াজ এ ডিজাস্টার, ওটা একেবারে গতানুগতিক যেভাবে হয় ওইভাবে করা হয়েছে, এইটা কি না, কারণ আজকেই ধরেন বাজেট এখনও পাসও হয় নাই, সাপ্লিমেন্টারি বাজেট মাত্র পাস হলো 2 দিন আগে। আজকে এনবিআরের চেয়ারম্যান মোটামুটি ঘোষণা দিয়েছেন, আমার মনে হয় এই বছর 88,000 কোটি টাকা শর্টফল হবে, যেটা রিভাইজ বাজেট টার্গেট আছে। সো দ্যাট মিনস এই রিভাইজ বাজেট ওয়াজ রং, ওনারা জানতেন নোয়িংলি। সো এটা সাপ্লিমেন্টারি বাজেট ইজ বেসিক্যালি যেটা হয় বাংলাদেশে, অ্যান্ড ইট ইজ উই হ্যাভ টু লুক ইন টু দিস। আইন প্রণেতা যারা হবেন, আপনিও ভবিষ্যতে নিশ্চয়ই যাবেন চিন্তা করেন, সেটা হলো সাপ্লিমেন্টারি বাজেটে শুধুমাত্র ধরেন 100 টাকা চাইছিল, ওনার 110 টাকা লাগবে। এবার ওই মন্ত্রণালয়ের ওই খাতে খরচের জন্য উনি খালি হিসাব চান, যেটা পারতেছেন না, বাকি যে ভিতরের স্ট্রাকচারাল চেঞ্জ এইগুলো আলোচনার ভিতরে যায় না।
সেকেন্ড বিল হলো অ্যাপ্রোপ্রিয়েশন বিল। অ্যাপ্রোপ্রিয়েশন বিল হলো এই বরাদ্দ টরাদ্দ কোত্থেকে টাকা আসবে আর কোত্থেকে দিবে, ডিমান্ড ফর গ্রান্টস অ্যান্ড বেসিক্যালি কনসলিডেটেড ফান্ড রিসিপ্টস। সো এইটার ব্যাখ্যা, এইটার ভেতরে আপনি দেখেন এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং এটাতে বলা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন উইল বি বড় চ্যালেঞ্জ। আমার নিজের এস্টিমেট হলো, আমার ধারণা যদি সত্যি এনবিআর এরকম 88,000 crore মতন শর্টফল হয়, আমি বলছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি $1,00,000 টাকা টোটাল রেভিনিউ শর্টফল হবে। ইট ইজ মাই এস্টিমেট, আই স্ট্যান্ড বাই মাই এস্টিমেট এখনও, যেটার কাছাকাছি যাবে। তো দ্যাট মিনস হলো আপনার প্রায় 42% আপনার গ্রোথ করতে হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এইটা উনি দেখান নাই, তো আমরা বলতেছি উনি এটা পারবে না, মানে উনি বলতে হলো এই সরকার পারবে না। হ্যাঁ, সো এটা অর্থমন্ত্রীর একার ঘাড়ে দিয়েন না, তো এটা তো ওনার পুরা যন্ত্র আছে, বাট ওনাকেই দায়িত্ব নিতে, নেতৃত্ব ওনার হাতে। তো মাননীয় অর্থমন্ত্রী হয়তো এটা অ্যাজ এ চ্যালেঞ্জ, যেটা হয়তো আমি কিছুটা বলবো যে আমি আজকে ওনাকে জাজ করবো না, বিকজ যেই ট্যাক্স কালেকশনের বা রেভিনিউ কালেকশনের টার্গেটটা দেওয়া হয়েছে এই ইকোনমিতে, ইভেন উইথ ইজ দ্য ব্যাড ইকোনমি, ইট ইজ ভেরি মাচ পসিবল। সো এইটা আমি পরে এক্সপেন্ডিচারের ভিতরে যাচ্ছি, বাট রেভিনিউ যে ট্যাক্স মেজারগুলো নেওয়া হয়েছে এটাতে আপনি দেখবেন যে অনেক বিজনেসের জন্য ফ্রেন্ডলি। ইনফ্যাক্ট উই আর ডিসকাসিং উইথ ফাহিম মাসুম ভাই যে আপনাদের অনেক ধরনের চাওয়া পাওয়া এবারে প্রতিফলন আছেন। আই এম টেকিং ইউ অ্যাজ এ ব্যবসায়ী প্রতিনিধি ইয়ার, আর কেউ নাই, যে নাই তো আর কেউ। সো ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট দ্য কমিউনিটি। সো সেই সেন্সে তাই আমি বলছি নাও দ্য ওনাস ইজ অন দ্য বিজনেস পিপুল, যে তাদেরকে ইনভেস্টমেন্ট করে দেখাইতে হবে, কারণ প্রাইভেট ইনভেস্টমেন্ট তুলতে হবে, অনেকগুলো করছেন। বাট ইট ইজ অলসো ট্রু যে ওইখানে অনেক বড় ইস্যু আছে, যে উল্টো করে আবার কি বেশ কিছু জায়গায় ওই ট্যাক্স বাড়ানোর জন্য কতগুলো মেজার তৈরি করা হয়েছে। সো এটা কাউন্টার মেজার আছে ওখানে। হ্যাঁ, এনবিআর উইল অলওয়েজ প্লে অন দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা আলোচনা করছি যে বেসিক্যালি দুইটা পয়েন্ট। সেটা হলো যে এনবিআরের এই যে দ্বৈত ভূমিকা নীতি প্রণয়ন এবং আদায়ের, এইটার সেপারেশনের প্রয়োজন আছে, আদারওয়াইজ এটা ইকোনমি ক্যান নট মুভ ফরওয়ার্ড। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হলো যে যদি এই ট্যাক্স আদায় করতে হয়, বিশ্বাস করেন দ্যার ইজ অনলি ওয়ান ওয়ে, যেটা নিয়ে কোনো আলোচনা না, ট্যাক্স ফাঁকি রোধ করতে হবে। আমরা ডিসকাস অনেক সময় যে এইটাতে বাড়াইছে, ওইটাতে হচ্ছে কত টাকা আসবে, কি ট্যাক্স ফাঁকি রোধ করতে হয়। উই আন্ডারস্ট্যান্ড যে এটা ইজ অ্যান ইস্যু। সো মাই ফাইনাল হলো যে আমি এইখানে একটা হলো যে বাজেটকে, সেকেন্ড যেটা আমি লেন্সে আমি দেখতে বলবো সেটা হলো এটা ইকোনমিকে রিভাইভ করার একটা নীতি, ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ক্রিটিক্যাল। শুধু আজকের ইকোনমি না, ইটস এ লং টার্ম ইস্যু। কারণ আমার যত স্ট্রাকচারের ভিতরে একটা বড় সুবিধা তো হলো যে সোশ্যাল সেক্টরে, এডুকেশন, হেলথে এটা গুরুত্ব ছিল না, এটা গুরুত্ব দেওয়া হয়েছে, অ্যান্ড দিস ইজ এ গুড থিং। কেন আমি বলি, এটা অনেকদিন বলছি, আরেকবার বলি, হ্যাঁ, ইটস মাই ফেভারিট লাইন। সেটা হলো আমি বলছি যে দীর্ঘদিন ধরে সোশ্যাল সেক্টরের হেলথ অ্যান্ড এডুকেশন যথেষ্ট বরাদ্দ বা খরচ করতে পারে না, অ্যান্ড এটা নিয়ে কারণ মাথা ব্যথা নেই, এটার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এটা কারণ হলো যে ওই সার্ভিসেসগুলো যারা বাংলাদেশের এখন ক্ষমতাবান মানুষ আছে তারা অ্যাক্সেস করে না। আমি নিজে সব সরকারি মানুষের টাকায় পড়াশোনা করছি, হ্যাঁ, স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি সব। এই যে এখানে বসে কথা বলতে পারি, এইটা পড়ে আসি, এইটা ওইটার জন্য। সো ইটস মাই টাইম টু গিভ ব্যাক। কিন্তু ওই একই রাস্তাঘাট, একই বিদ্যুৎ ওই গরিবের ঘরে আর বড়লোকের ঘরে একসাথে যায়। আবার বিদ্যুৎ তো ঢাকা শহরে বেশি থাকে, হ্যাঁ, যেখানে ধনী মানুষ বেশি থাকে। তো সেই কারণে ওনাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক আগ্রহ ছিল ওনাদের এই হেলথ এডুকেশনে। জীবনে আমি নিজেই অনেক দিন ধরে পাবলিক হসপিটালে যাইনি, লাস্ট গেছিলাম হলো কোভিডের টিকা দিতে। তো আপনারা, আমার মনে হয় যে এইটা একটা খুবই পলিটিক্যাল স্ট্রাকচারের একটা অংশ, এবং সেইটা ওনাকে কারেক্ট করার চেষ্টা করছেন। এইটার জন্য আবার অনেক থোক বরাদ্দ রাখছেন, সমালোচনা আছে, এটা অস্বচ্ছ হয়েছে কি হয়নি, ওনাকে আগামী 1-2 মাসের ভিতরে এটা প্রমাণ করতে হবে যে দেয়ার ইন্টেনশন ইজ রাইট। সো তাকে প্রমাণের সুযোগ এখনও আছে। সো আই উইল জাজ দ্য গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দ্যাট। দ্য মোস্ট ক্রিটিক্যাল পার্ট ইজ অন দ্য ইমপ্লিমেন্টেশন পার্ট। সো আমি 5টা বাক্য বলে এটা শেষ করতেছি। আমার ধারণা যে বাজেট ডেফিসিট আপনার মোটামুটি ঠিক রাখা হবে। দ্যাট ইজ হোয়াট আই কল দ্য স্ট্রাকচার বাজেটের ফিসক্যাল ফ্রেমওয়ার্ক, যেটা আমরা বলি টেকনিক্যালি, কাঠামোর ভিতরে দ্যাট উইল বি দ্য অ্যাঙ্কর।
এবং তার ভিতরে বেসিক অ্যাঙ্করটা ওনার হইতে হবে হলো ব্যাংক বোরোয়িং। একটুখানি হয়তো বেশি হইতে পারে, বাট ওইটার থেকে অনেক ওভারশুট করার ওনার সুযোগ নাই। কারণ ফরেন ফাইন্যান্সিংয়ের যেটা ডেফিসিট ফাইন্যান্সিং একটা বড় পার্ট হলো ওনার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের সাথে টাইড। উনি চাইলেই ওইটা থেকে টাকা খরচ করতে পারেন। ইট ইস টাইড, ইয়ারমার্কড উইথ এডিপি প্রজেক্টস। নাও সো এক্সপেন্ডিচারের ভিতরে ওনার দুইটা জিনিস দেখাইতে হবে। যদি ওনার যেহেতু রেভিনিউ আর্নিংসের উপরে নির্ভরশীল থাকবে এক্সপেন্ডিচার, যদি এটাকে আপনি ফিক্স করেন, দিস ইজ পিওর ম্যাথমেটিক্স, তাহলে ওনাকে যে দুইটা জিনিস দেখাতে হবে, একটা হলো ওনাকে কন্ট্রোল দেখাইতে হবে। এবং বাজেটে অনেকগুলো জিনিস আছে, আমি এগুলো বের করে করে আপনাদের বলতে পারবো যে এভরি ওয়ান নোজ ভাই 1 পয়সা ওখান থেকে 1 পয়সা মানে খুবই কম খরচ হবে, মানে এটা করবেই না খরচ। হ্যাঁ, আমি আপনার জাস্ট একটা উদাহরণ দিই। ওখানে একটা মানে খুবই বোধহয় 35, ইফ আই রিমেম্বার কারেক্টলি, আমি এখন দেখাও ছেড়ে দিচ্ছি, 35,000 কোটি টাকার মতো রাখছে শেয়ারে ইনভেস্ট করার জন্য সরকার। এগুলো হবে না, হ্যাঁ, টাকা আসবে না, ওইটা করবেও না। সো এইটার আমরা বলি বাজেটের মধ্যে ফ্যাট আছে, হ্যাঁ, ওই চর্বি আছে, ওই চর্বি ফেলে দিবে যখন আসবে না। কিন্তু এগুলো প্রবলেমেটিক পার্ট বাজেটের, এগুলো নিয়ে খুব আলোচনা হয় না। সবাই বলে যে কী হবে আলোচনা, বাংলাদেশে এরকম হয়, বাট দিস ইজ এ প্রবলেমেটিক পার্ট, অ্যাকাউন্টেবিলিটির সমস্যা। বাট প্রায়োরিটাইজেশন করবে কিনা, যে যখন টাকায় টান পড়বে, যদি পড়ে, যদি না পারে, তাহলে আপনি প্রায়োরিটাইজ করবেন কেন। আমি সে শব্দটা ব্যবহার করি, যেই বাজেটকে আমরা এখন প্রশংসা করতেছি কারণ ওনারা সামাজিক খাতে গুরুত্ব দিচ্ছেন, ওনাদের একটা ভিশন তৈরি করছেন এডুকেশন, সেই ভিশনের সাথে আপনি কমপ্লিটলি এগ্রি করতে পারেন না পারেন, কিন্তু এইটাতে আপনি এগ্রি করতে হবে যে উনি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে, ওনার শিক্ষাকে একটা ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছেন, উইচ ইজ দ্য লডেবল থিং। তো ওইটাই কি রিং ফেন্স করবেন কিনা, রিং ফেন্স মানে হলো ওইটাকে একটা প্রোটেকশন দিবেন কিনা, যখন কাট হবে তখন আমি শিক্ষায় কাট করব না। এবং যদি আমাকে বলে অর্থ মন্ত্রণালয় থেকে বলে ওনারা খরচ করতে পারেন, আমি খরচ করতে পারেন না, ওনাদেরকে অ্যাকাউন্টেবল করেন। খরচ করতে পারে না শিক্ষা স্বাস্থ্য, অ্যাকাউন্টেবল করেন। কিন্তু আমি তো স্বাস্থ্যে 0.3% অফ জিডিপি খরচ করে তো ভাই চালাইতে পারবো না দেশ, এইটা তো আপনার মানতে হবে। তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কেউ তো ফায়ার হয় নাই, কারোর প্রমোশন তো আটকায় যায়নি। সো দ্যাট পার্ট ইজ ইম্পর্টেন্ট, যে কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার দ্য আদার পার্ট ইজ, যেইটা ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল। প্লিজ ডু নট ফরগেট, ওনারা প্রমাণ করবেন যে ওনারা আগের সরকারের মতন না, তাহলে ওনাদেরকে কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার এনশিওর করতে হবে। এক্সপেন্ডিচার করাই একমাত্র ইস্যু না। সো দ্য ডিফাইনিং ফ্যাক্টর হবে অফকোর্স হলো রেভিনিউ কালেকশন করতে পারবে কিনা। সো দ্যাট উইল বি দ্য ডিফাইনিং ফ্যাক্টর, এবং এর ভিতরে আদার যা প্রেশার আছে সেইটা। সো বাজেটের ইমপ্লিমেন্টেশন, এইটা আমরা বুঝতে আমাদের মিনিমাম 6 মাস লাগবে কোন দিকে যাচ্ছে। সেই জায়গাটাতে আমার মনে হয় যেটা দেখা উচিত, আমরা এটা বারবার বলছি, দুটো জিনিস বলছি। একটা হলো ওই যেটা সাদাব বলছেন যে আমি বিভিন্ন পলিটিক্যাল পার্টির ফোরামে গিয়ে কথা বলছি এবং ওনাদের সাথে এনগেজ হওয়ার চেষ্টা করছি। সেটা হলো আমি বিরোধী দলকে বলছি যে আপনারা যদি এই বাজেটকে মনে করেন অনেক বড় বাজেট, তাহলে কাটমোশন আনেন। জানি পাস হবে না, কিন্তু সংসদের প্রসিডিংয়ে এবং সারা দেশের মানুষ জানবে যে আপনারা কোথায় কাট করতে বলতেছেন। সো ডু দ্যাট। ওইটা থেকে আপনি যদি না করেন তাহলে টেকনিক্যালি আমি খালি বললে হবে না যে আপনি করেন। সো এইটা আপনাদের দেখার দায়িত্ব। 2 নম্বর দেখার দায়িত্ব হলো উনি আইনটা প্রতিপালন করছেন কিনা। সেটা হলো যে দ্যার ইজ এ অ্যাক্ট, বাজেট ব্যবস্থাপনা, সরকারি অর্থ বাজেট ব্যবস্থাপনা আইন 2009, সেইটার ক্লজগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক আমরা মানে কষ্ট করে তখন করে এটাকে তৈরি করছি ভাই, আওয়ামী লীগ সরকারের আইন বলে আবার চিন্তা করেন না, ভালো আইন ছিল। তো ওইটার ভিতরে কতগুলো অ্যাকাউন্টেবিলিটি এক্সারসাইজ আছে। 3 মাস পর পর উনি প্রতিবেদন দিবেন, যথাসম্ভব, এখানে একটা শব্দ বলা আছে, যথাসম্ভব সম্পূরক বাজেট, সংশোধিত বাজেট উনি মার্চ মাসের ভিতরে দিবেন। ভাই কোনো বার ওনারা করেন নাই। সো এই প্র্যাকটিসগুলোকে আনা আমার মনে হয় ইম্পর্টেন্ট। দেয়ার ইজ এ লিগাল ফ্রেমওয়ার্ক, না হইলে ওই যে রাষ্ট্রের যে চিন্তাগুলো, ভালো আইন করা, ভালোই করা, এটাকে প্র্যাকটিস করা এবং অ্যাকাউন্টেবিলিটি সেটটা তৈরি করাটা ইম্পর্টেন্ট। আমরা যেটা বলছি সেটা হলো, এটা তো সবসময়ই করি, অনেকে আবার বলে যে ওইটা দিয়েই তো পেট চলে, এই জন্য বলি। সেটা হলো এই বিষয়গুলো সারা বছর ধরে উই উইল কন্টিনিউ টু মানে ডিসকাস, হ্যাঁ, বলতে থাকবো, এই করতে থাকবো, এটাকে সহায়ক হিসেবে।
মানে দুইভাবে দেখতে পারেন। সহায়ক হিসেবে আমরা এটা দেখতে থাকব এবং আই এম হ্যাপি টু সি যে এইটা একসময় আমরা কম সংখ্যক মানুষ ছিলাম, তা আমরা প্রতি ফাগুনে যে দ্বিগুণ হচ্ছি এইটাতে আমরা খুশি। দেয়ার আর নিউ অর্গানাইজেশনস কামিং, ইয়াঙ্গার পিপুল আর টেকিং ইন্টারেস্ট অ্যান্ড উই ফিল যে আমাদের যে বার্ডেন এটা আরও শেয়ার্ড হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।